হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে আমরা এলিমিনেশন চেম্বারের টিকিট সেলসের বিষয়ে কথা বলবো। আর এলিমিনেশন চেম্বার কিন্তু খুবই কাছে। আজকে 27 তারিখ, তারপর 28 তারিখে স্ম্যাকডাউন হবে, তারপরে 1 তারিখে আমরা এলিমিনেশন চেম্বার দেখতে পারবো। তো ধরতে পারেন 2 দিন পর এলিমিনেশন চেম্বার হবে। তো এই এলিমিনেশন চেম্বারের জন্য কতটুকু টিকিট বিক্রি হয়েছে সেটা আপনাদের জানিয়ে দেই। কারেন্ট WWE 17,000 যে ক্যাপাসিটি সেটাই রেখেছে এবং টিকিট ডিস্ট্রিবিউট হয়েছে 15,437 এবং অ্যাভেলেবেল আছে 1579 টিকিট। গত 5 দিনে WWE 542টি টিকিট বিক্রি করেছে। যদি এই স্পিডে টিকিট বিক্রি হয়, আমার মনে হয় এই ইভেন্টটা সোল্ড আউট ইভেন্ট হবে না। ইভেন্ট হতে আর মাত্র 2 দিন বাকি এবং এই 2 দিনের WWE 1580 মানে 79 টিকিট বিক্রি করতে হবে। যদি পার ডে হিসাবে ধরি, আমরা এখানে বলতে পারি 750 অথবা 880 টিকিট বিক্রি করতে হবে। একটা জিনিস বলে দিই, এই যে ইভেন্টটা হবে এখানে কিন্তু তারা সব সিট অ্যাভেলেবেল করেনি। টোটাল স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে 19,000-এর উপরে, কিন্তু WWE 17,000 টিকিট অ্যাভেলেবেল করেছে, তাও তারা বিক্রি করতে পারতেছে না। দেখি কালকের মধ্যেই এই ইভেন্টটা সোল্ড আউট ইভেন্ট হয় কিনা। এর আগের বছরও তারা এলিমিনেশন চেম্বারের টিকিট বিক্রি করতে একটু সাফার করেছে, তারপর তারা হঠাৎ করে রককে অ্যানাউন্স করলো, তারপর বাকি টিকিট বিক্রি করে ফেলেছে। এই বছর তো এমনটা হবে না। আমার মনে হয় না এই ইভেন্টটা সোল্ড আউট ইভেন্ট হবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা কথা বলবো টিকিওর বিষয়, এবং টিকিও রিভিল করেছে কিছু শকিং ক্রেজি WWE আর্নিং। এটা 2025-এর, আর প্রত্যেক বছরের কোয়ার্টারেই এটা আমরা জানতে পারি এবং এটা প্রথম কোয়ার্টার কল। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, টিকিও হ্যাজ অফিশিয়ালি রিভিল দ্যাট দ্য কোম্পানি generated $4.735 billion in total revenue with a net income of $546.2 million for 2025. Out of that, WWE generated $1.709 billion in revenue in 2025, marking a 22% increase from $1.398 billion in 2024. আপনারা তো বুঝতেছেন WWE এইখানে অনেক প্রফিট করেছে টিকিওকে। আমি সিম্পল আপনাদের বুঝিয়ে দেই। টিকিও তার আর্নিং রিভিল করেছে। তারা বলেছে 2025 সালে তারা $4.735 বিলিয়ন তারা কামিয়েছে, আর এটা কিন্তু তাদের নেট ইনকাম মানে প্রপার প্রফিট আপনারা ধরতে পারেন। আর এই প্রফিট হবে $546.2 বিলিয়ন। আর এগুলো থেকে শুধু টিকিওকে WWE কামিয়ে দিয়েছে $1.709 বিলিয়ন। আর এগুলো কিন্তু পুরোটা প্রফিট না, এটা পুরোটা WWE কামিয়েছে। এখানে প্রফিটও আছে, আর্নিংও আছে, এবং এটা 2025-এর। তো 2024-এর কম্পারিজন থেকে 22% বেশি। আর 22% কতটুকু? $311 মিলিয়ন বেশি। আর অবশ্যই টিকিট প্রাইস এত বেশি, স্পন্সর অনেক বেশি, এবং তারা সব জায়গায় স্পন্সর করতেছে, টাকা তো তারা কামাবেই। এক কথা 2025 সাল তাদের অনেক ভালো গিয়েছে, সবকিছু মিলে তারা খুব ভালো প্রফিট করেছে। এরপর এজে স্টাইলের বিষয়ে কথা বলবো। আর এজে স্টাইল কমেন্ট করে পটেনশিয়াল তার AEW মুভ নিয়ে। এজে স্টাইল বলে, আমি জানি এখন ইন্টারনেটে কি হচ্ছে এবং WWE আমাকে হল অফ ফেমে ইন্ডাক্ট করেছে, তাই সবাই মনে করতেছে আমি যেন AEW তে না যেতে পারি। তো এইসব কথা যারা চিন্তা করতেছে বা যারা বলতেছে, আমি তাদেরকে বলতে চাই, আমি রেসেল এমনিতেও করতাম না। বলে আমি রিটায়ার হয়েছি, আমি ইন রিং কম্পিটিশন থেকে রিটায়ার হয়েছি, এমন না যে আমি WWE থেকে রিটায়ার হয়েছি। এবং এজে স্টাইল বলে যে আমি অনেক খুশি আমাকে হল অফ ফেমে ইন্ডাক্ট করা হয়েছে। এছাড়া আপনাদের আরো একটা আপডেট বলি এজে স্টাইলের বিষয়। এজে স্টাইল WWE সাথে একটা নতুন ডিল সাইন করেছে, মানে তার রিটায়ারমেন্টের যে শোটা হলো রতে, তারপরে তারা নতুন একটা ডিল সাইন করেছে। আর এই কন্ট্রাক্টে কি আছে সেটা আপনাদের বলে দেই। এই কন্ট্রাক্টে এজে স্টাইল WWE কে গ্যারান্টি করে এজে স্টাইল WWE নতুন ট্যালেন্ট ডেভেলপমেন্টে হেল্প করবে। যেমনটা সে বললো, AEW তে যাবে না, সে WWE থেকে নতুন ট্যালেন্টদের ডেভেলপ করবে, যেমন NXT, LFC, যে কয়টা ট্যালেন্ট গ্রো WWE করে যেখান থেকে, সেখানে সে কাজ করবে। আপনারা হয়তো প্রথমে তাকে পারফরমেন্স সেন্টারে বেশি দেখতে পারবেন এবং পরবর্তীতে গিয়ে হয়তো LFC, NXT তে যেতে পারে। আমি চাই এজে স্টাইল WWE থেকে কাজ করুক। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর রেসলমিনিয়ার বিষয়ে কথা বলবো। আর এগেইন WWE এর প্ল্যানে চেঞ্জ হয়েছে। আপডেটে বলা হচ্ছে WWE যে ম্যাচগুলো রেসলমিনিয়ার জন্য হালকা হালকা করে লক করে রেখেছিল, সেগুলো তারা রিপ্লেস করতেছে বা চেঞ্জ করতেছে। মানে আমি চিন্তা করতেছি তারা আবার কেন সেই ম্যাচগুলো নতুন করে লিখতেছে। আর আমার মনে হয় WWE জানেই না কি করতে হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো আমরা সামনে থেকে দেখতে পারতেছি, এমন নয় যে আমরা ব্যাকস্টেজ থেকে কোনো কিছু আপডেট শুনতেছি সেগুলো আপনাদের বলতেছি।
টিভিতেই দেখতে পারতেছি বুকিং ডাব্লিউডাব্লিউ কিভাবে করতেছে, আর যেইভাবে তারা ওয়াকআউট ভাবে বুক করতেছে, এটা এই জায়গায় যদি ভেন্স ম্যাকম্যান থাকতো সবগুলোকে ফায়ার করে দিত। কখন একটা সেগমেন্ট দেখায় এটার কোনো মানে হয় না, পরের সপ্তাহে আরেকটা সেগমেন্ট দেখায়, আরেকটা ফাইট দেখায়, কোনো মানে হয় না, কোনো স্টোরি নেই। এই যে স্টাইল যে বললো যে রেসেলমেনিয়া আগের মতো নেই, আমি বলবো রেসেলমেনিয়া ক্লুলেস হয়ে গিয়েছে। আর এগুলো আপনারা আনরিয়েল যখন আসবে রেসেলমেনিয়ার পরে সেখানেও দেখতে পারবেন। আর রিপোর্ট যেহেতু বলতেছে প্ল্যান চেঞ্জ হচ্ছে, হয়তো অনেক কিছু চেঞ্জ হতে পারে। আর আমি আপনাদের বলে দিই, আমার খুব ভালোভাবে মনে আছে রেসেলমেনিয়া 35, 36 এইভাবে করতে করতে 39 পর্যন্ত আমরা জানতে পারতাম এক বছর আগে থেকে তারা রেসেলমেনিয়ার প্ল্যান রেডি করে রাখতো। শুধু একটা প্ল্যান না, প্ল্যান এ, প্ল্যান বি এগুলো রেডি করে রাখতো। তখন কিন্তু ভিন্স ম্যাকম্যান কন্ট্রোলে ছিল, আর তখন মনে হতো যে না, আমরা রেসেলমেনিয়ার সিজনে মানে রোড টু রেসেলমেনিয়াতে চলে এসেছি। এখন আমার পার্সোনালি ফিলই হয় না যে রেসেলমেনিয়া কিছুদিন পর, এক মাস দূরে মানে 1-1.5 মাস দূরে এখনো তারা ম্যাচ কার্ডই ফাইনাল করতে পারতেছে না। আপনাদের এটার উপর কেমন টাকা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা ট্রিপল এইচ এর রিপ্লেসমেন্টের বিষয়ে কথা বলবো। আর করিডোরস কমেন্ট করেছে ডাব্লিউডাব্লিউতে তার হেড অফ ক্রিয়েটিভ রোল থেকে কে তাকে রিপ্লেস করতে পারে। করিডোরস কিছু ইন্টারেস্টিং নেম নিয়েছে, তো এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন করিডোরস সে হিমসেলফ, সিএম পাঙ্ক, স্যাথ রলিন্স, বেইলি এন্ড রোমান রেইন্স আর অল ক্যান্ডিডেট টু রিপ্লেস ট্রিপল এইচ অ্যাজ হেড অফ ক্রিয়েটিভ ইয়ার ফ্রম নাও। তো করিডোরস এখানে বলে যে আজ থেকে কিছু বছর পর আপনারা এক্সপেক্ট করতে পারেন হয়তো আমি, না হয় সিএম পাঙ্ক, না হয় স্যাথ রলিন্স, না হয় বেইলি অথবা রোমান রেইন্স, আমাদের মধ্যে কেউ একজনকে আপনারা হয়তো রিপ্লেস হিসেবে দেখতে পারবেন ট্রিপল এইচ এর। আর এটা কিন্তু ডাব্লিউডাব্লিউ হেড অফ ক্রিয়েটিভ এর কথা হচ্ছে। এখন ট্রিপল এইচ যেই পজিশনে আছে, যেগুলো কারেন্টলি ট্রিপল এইচ করতেছে, সেগুলো আপনারা কিছু বছর পর এই যে নামগুলো বললো এদের থেকে কাউকে দেখতে পারবেন। হয় রোমান রেইন্স করতে পারে, না হয় সিএম পাঙ্ক করতে পারে, স্যাথ রলিন্স করতে পারে, করিডোরস করতে পারে। আমি আমার কথা যদি বলি, মানে সবচেয়ে লাইকলি কে করতে পারে, আমার কাছে মনে হয় করিডোরস, তারপর সিএম পাঙ্ক এবং পরে গিয়ে স্যাথ রলিন্স হতে পারে। রোমানকে আমি কেন চয়েস করলাম না সেটার ব্যাখ্যাও দেই। রোমান রেইন্সের এখানে কোনো ইন্টারেস্টই নেই। মানে যদি রোমান রেইন্স চায়, এই যে যাদের বাকি নাম বললো তারা কেউই আসতে পারবে না, কিন্তু রোমান রেইন্সকে যদি আমি পার্সোনালি বলি সেগুলো চাবে না। রোমান রেইন্সের ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ার শেষ হওয়ার পর অন্য কোথাও ফোকাস থাকতে পারে। সবচেয়ে বেশি চান্স যেমন বললাম পাঙ্ক, কোডি, তারপর স্যাথ রলিন্স। আর বেলির নাম কেন বলেছে জানি না, বেলি তো আসবেই না, আর সে আসলে অনেক কিছু মানে উল্টাপাল্টা করে ফেলবে। আমি চাই সে আসুক না, আমি পার্সোনালি চাই কোডি রোডস, সিএম পাঙ্ক না হয় স্যাথ রলিন্স আসুক। আপনারা কাদেরকে দেখতে চান বা কাকে দেখতে চান ফিউচারে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।